কারণ আমরা বেসিক্যালি কি নিয়ে আলোচনা করব? আমরা তো তুহিন আমি করেন এই যে আজকে তো সেলিব্রিটি আছে মুরাদ ভাই। হ্যাঁ এই সেলিব্রিটি ভাই আমি কেন আপনি আমরা ভাই আমি তো সেলিব্রিটি আমি যে বলি থেকে সেলিব্রিটি বলি এটা তো আমাদের পারিবারিক রাজনীতি বুঝতে পারছো তুমি কার লাগে পুরো জানো তুমি মুরাদ ভাই এইটাই তো। মুরাদ ভাই কিন্তু সেলিব্রিটি, এর বাইরেও মুরাদ ভাই একটা ক্যারেক্টার বের করছে, সেলিব্রিটি ক্যারেক্টার। পাশের বাসার আন্টি রিয়াং, এটা একটা সেলিব্রিটি ক্যারেক্টার। মুরাদ ভাই ধরেন যে এই যে আর্থার কোনান ডয়েলের নাম যত মানুষ জানে তার চেয়ে কিন্তু শার্লক হোমসের বেশি মানুষ চিনে। হ্যাঁ তা জানো তো এই জন্য আপনার যে সৃষ্টি চরিত্রের সৃষ্টি আমার যত ক্যাচি স্রষ্টার চাইতে এই জায়গায় সৃষ্টির বেশি। এবং যে পাশের বাসার যে আন্টি রিয়াং মেয়ে এটার তো স্যার আর্থার কোনান ডয়েল তো আপনি। আলোচনাটা আপনি ওইটার আর্থার স্যার আর্থার কোনান ওইটার স্যার আর্থার কোনান ডয়েল তো আপনি। হ্যাঁ তাই না? ওইটা ঠিক আছে কিন্তু এই ক্যারেক্টারটা আসলে কিন্তু অ্যাক্সিডেন্টাল ক্যারেক্টার এটা তো এক্সিস্ট করে আসলে, এটা তো বানানো কোনো কিছু না আসলেই তো পাশের আমাদের কালচারে আন্টি পাশের রিয়াং। বাসার আন্টি পর্যন্ত এক্সিস্ট করে। ইয়াং মেয়েটা ছিল না আমাদের সমাজে। ইয়াংরা নতুন ইনোভেশন আমাদের কালচারে। Teaching করার জন্য। শতাব্দী দেশে তোর আন্টি কান্টি নিয়ে এগুলো না, 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 ভাই ঊনবিংশ শতাব্দীতে ঊনবিংশ শতাব্দীতে আন্টি কিন্তু আসলে ওই ইয়াংয়ের চরিত্রে ছিল সে তো পিচিং হ্যাঁ। আমি বলি না আন্টি ব্যাপারটা আমি যদি একটু অন্যভাবে বলি এখন আন্টি বা ভাবি এগুলো একটা লাস্যময় ক্যারেক্টার ইয়েস আমি এই জন্য হ্যাঁ, হ্যাঁ। আমি ওই লাস্যময়টার বৌদি। হ্যাঁ বৌদি এটা হ্যাঁ। বউ বাংলাদেশের ইরোটিক গল্প আছে ভাবি ঠাকুর ঠাকুর বাইরে কিন্তু হাইলি রেটেড কি দিয়েছে কলকাতায় হইচই হইচই একটাই দিয়ে হইচই দেয়। ওটাই দিয়ে। তবে আমি দেখছি কি তারও কিছু আছে। যে আপনার শহরের চাইতে গ্রামে মানে ভাবি ক্যারেক্টারের যে ইরোটিসিজম বা এটা লোকাল কালচার এটা মাঝে মাঝে মনে হয় একটু মানে সীমাও ছাড়া এক্স্যাক্টলি মানে প্রচুর। গ্রামে এটা বেশি। আমি এটা খুবই অ্যাকসেপ্টেড, হ্যাঁ খুবই অ্যাকসেপ্টেড, Socially accepted. খুবই কিন্তু সোশ্যালি মানে এই সোশ্যাল কালচারে এই ভাবি ক্যারেক্টারটার কিন্তু প্রচুর গুরুত্ব আছে। গুরুত্ব আছে না সে ওই যে প্রথম এই যে ভাবি রকমনো কথাটা ভালো লাগছিল, Yes. মনে করেছিল যে মানুষের প্রথম সেক্স শিখেছে বাবার কাছ থেকে। না সেক্সুয়াল এডুকেশন বলছি না বাংলাদেশ আসলে সেক্স এডুকেশন কিভাবে আসলে অ্যাভেলেবল করা যায় এমন আমাদের অ্যাভেলেবল করতেছে কেমনে খুব বাজে বাজে কনসেপ্ট দিয়ে যেমন দিছে ব্যাক টাচ আর ওর কাছে প্রথমেই একটা মিস রিড যাইতেছে যে আসলে দুনিয়ার সকল আচ্ছা, টাচ এইটা কি বলছে? আমি 5 বছরের গ্যাপটা ছিল। কেমনে আচ্ছা এটা কে বলছিল যে সেক্স এডুকেশন হচ্ছে একটা উস্তাদি সিলসিলা? এই রকমনো রকমনো রকম কইছে যেটা একটা ওস্তাদ দিছিল এটা এটা ওস্তাদ আছে, এখন এটা ওস্তাদ হচ্ছে ভাই। এমনকি তুমি কি মনে করো যে লিবারাল আমাদের মিডিল সিস্টেম আসার আগে মানুষ চুক্তি জানতো না হ্যাঁ। একটা কথা বলতে গেলে। ডেফিনেটলি এখনো তোমার কোথায় জানতো? মেয়েদেরকে মেয়েদেরকে তোমার বউ জিজ্ঞাসা করে সম্ভবত আমি জানি না গ্রামে গঞ্জে এখনো তাদেরকে ভাবি বা হ্যাঁ। ট্রেন করে, হ্যাঁ হ্যাঁ ট্রেন করে মেন্টালি আমাদের মুসলমান সমাজে তো সেক্স কোনো ট্যাবু ভাই আমাদের সরাসরি ভাই আমি তো মানে আইন আদালত একটু যাওয়ার কারণে সরাসরি এক ভদ্রলোক হাজবেন্ড সে আমার বলছে যে তার মানে বিয়ে নিয়ে অনেক কথা হইতেছিল, তার মূলত ফ্যামিলি ক্রাইসিস। তখন হচ্ছে তার ওয়াইফের নানি বলে দিছিল যে শোন আজকে প্রথম দিন জামাই যা করতে দিস। তার সেক্স এরকম না আমরা তো ফিলোসফারটা বেশি কিন্তু কথাই সব বুঝাই দিচ্ছে অনেক যেমন ধরেন যে ইয়েদের মানে গ্রাম অঞ্চলে ধরো যে প্রেম শহরে কিভাবে হয়, ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে একটা এক্সেস থাকে মেয়েদের কাছে বা কলেজে এমন ধরেন যারা কলেজে পড়ে না গ্রামে থাকে ও চাষবাস করে খায় বাপের সাথে সমিলে যায় চাষ করে, ওর লাভ লাইফটা কোন জায়গায় যায় শুরু হয়। ওর লাইফের কিছু গুরুত্বপূর্ণ উৎস হয়েছে, একটা হয়েছে এলাকার লোকজন আত্মীয়দের ভিতরে মেয়ে যারা আছে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ উৎস হয়েছে বড় ভাইটাইয়ের বা বোনের বিয়ে হইলে বেআইন। মানে বেআইন জিনিসটা আমি দেখছি ভাই খুব, এবং বেআইনরাও খুব এবং অ্যাকসেপ্টেবল ইন্টারেস্টিংলি বেআইন জিনিসটা ধরেন যে বেআইনের মধ্যে যে এক ধরনের খুনসুটি দুষ্টামির মধ্যে এটা খুবই অ্যাকসেপ্টেড, এটা ভেরি অ্যাকসেপ্টেড। ইভেন আমি আমার একটা কাহিনী মনে আছে, আসসালামু আলাইকুম বিয়ান আমার একটা কাহিনী মনে আছে। আমার বড় চাচার ছেলে মানে আমার মেজো চাচার বড় ছেলের যখন বিয়ে হয় তো তখন আমি গেছি অনেকদিন পরে, আমি তো মাদ্রাসায় পড়ছি তারপরে ভার্সিটিতে পড়ছি, অনেকদিন পরে আমি গেছি বাড়িতে। তো দেখলাম যে আমার যে চাচাতো ভাই ছোটটা মানে ওই ভাইয়ের ছোট ভাই ও দেখি যে বেআইনের সাথে কঠিন একটা মৌজ মাস্তিতে আছে, ঠিক আছে। আমি চিন্তা করতেছি যে কি রে কেউ কিছু কয় নাকি, মানে এই জায়গা তো সবার কওয়া দরকার, মুরব্বীরা আছে এই জায়গা, আচ্ছা ঠিক আছে ওকে ফাইন। তো আমি চিন্তা করলাম আমি কি করবো, আমিও তো বেআই, আমার আমি খেয়াল করলাম কি
যে আমি পারতাছি না এই জিনিসটা করতে বা এই জিনিসটাই করতে, তখন আমি জিনিসটাই করলাম যে আমি পারতাছি না কারণ এই কালচারটা থেকেই আমি পুরো মানে নাই এই কালচারটা। ও আসলে comfort না। এটা বেসিক্যালি অ্যাকসেপ্টেড কেন, এটা নেসেসিটিও বটে। আর অ্যাকসেপ্টেডের ব্যাপার আছে, মুরব্বীরা সাইড হয়ে যায় আর কি, মানে দেখি নাই এটা দেখুন, এটার মাধ্যমে একটা ওই ফ্যামিলি ওই 3 দিনের জন্য হালাল করে দেয় আর কি। যে বেআই এই 3-4 দিন তাদের মধ্যে এক ধরনের রিলেশন। এটা শহরে অনেক কম, অনেকটাই কম। বেআইনের চেয়ে না, না, শহরে কম হবে কেন? না ভাই, শহরে কম। আমাকে শহরে অনেক কম। যেমন আমি ব্যাপারটা হচ্ছে কালচারটা, ইরোটিক কালচার, এই কালচারই রুটটাই মানে মধ্যবিত্ত সোসাইটি, আরবান মিডল ক্লাস আর ভাই এটা সোশ্যাল রুরাল ক্লাস, তাই আপনার যারা গ্রামের রুরাল ক্লাস রুটটাই ভিন্ন। না, যেমন আপনি আল মাহমুদের সেক্স আর হুমায়ুন আজাদের সেক্স লিটারেচার দুটার মধ্যে তো আকাশ পাতাল। আকাশ পাতাল না, এটা যদি তুলনা করেন তাহলে অনেক কিছু আচ্ছা, পাবেন না। আল মাহমুদেরটা বেসিক্যালি রুরালও তো রিপ্রেজেন্ট করে। না কেন করে না? আপনি আল মাহমুদের সেক্সের পাত্রগুলো দেখেন, সাপোজ একদম শুরু থেকে যদি বলি, তার যে গল্প সমগ্র পানকৌড়ির রক্ত যেটা। পানকৌড়ির রক্ত, একদম আপনি এইগুলা দেখেন, ডেমোগ্রাফি অ্যান্ড লোকেশন গুলো খেয়াল করেন। তারপরে রোকনের স্বপ্নদোলা, এটা হচ্ছে ট্রেনের ভিতরে, একটা গ্রাম থেকে আপনি শহরে আসতেছেন ট্রেনের ভিতরে। তারপরে ধরেন যে আপনার কি বলে এটারে, এই কালো নৌকা, কালো নৌকা কেউ পড়ছেন কিনা এখানে জানি না, সেটা হচ্ছে একটা বেদে অঞ্চলের সেক্স। আরেকটা আছে লেসবিয়ান একটা আছে না? হ্যাঁ, ওটা পুরুষ সুন্দর, ওইটা মনে হয় একটু শহরের আরবান হিসেবে ওইটা ভিন্ন কনটেক্সটে। কিন্তু তারপরে আবার ধরেন তার যে উপন্যাসগুলোর ভিতরে যে সেক্স গুলো আছে, তার আত্মজীবনীতে হ্যাঁ, তার আত্মজীবনে যে সেক্স, সেগুলো হচ্ছে কি গ্রামে তার আত্মজীবন তো তার গ্রামের কবিতার আত্মজীবন, সেক্সটা কি, এই তার ধরনের কবিতার সেক্স হয়েছে মোল্লাবাড়ির ওই যে ইয়ের নিচে, মোল্লাবাড়ির মাচার নিচে দম বন্ধ অন্ধকারে মেয়েটারে, মোল্লাবাড়ির সবচেয়ে রূপসী মেয়েটারে চুমু খাওয়া, এই হচ্ছে তার কবিতার সেক্স। আপনি ধরেন হুমায়ুন আজাদের যে সেক্সগুলো পাবেন সেগুলো আবার দেখবেন অন্যরকম। সে প্রেমিকারে নিয়ে ছাদে গেছে, ধরেন এবং ছাদে গেছে, ছাদে যায় সে সেক্স করতেছে না, সে হইলো সেক্স রে আর্টে নিয়ে আসছে, যে আল মাহমুদে পাবেনই না, একদম রেয়ার। সেই সোনালী কাবিনে যে ইয়াগুলি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরম মাটির মতো রতির দরদ, হ্যাঁ। এরপর আছে উগল মাছের মাংস তৃপ্ত হোক তোমার কাদায়, Exactly. এটা তুমি একটা মানে অন্যরকম। এরপরে তুলতে চাও কামের প্রসঙ্গ যদি নারী, ক্ষেতের আড়ালে এসে নগ্ন করো যৌবন জরদ, একদম ডিরেক্ট পাট খেতে আসো, ঠিক আছে? মানে এটা জিনিসটা তো তাই, কিন্তু হুমায়ুন আজাদে তো আপনি পাবেন না এই জিনিস, একদমই পাবেন না। আমি তোমারে একটা জরিপ করতে দিই, জরিপটা কইরো অবসর সময় ইউটিউবে বাংলা ফোন সেক্স লিখে সার্চ দিয়া শুইনো যে কতগুলা আরবান কতগুলা রুরাল, এরপরে আমার সাথে মানে এখানে আরবান বেশি বা না, না, আপনি জরিপ করার পরে আমার সাথে এসে কই ওটা যেমন এখন লগইন করতে হবে কিন্তু। যে সময় ফোন আচ্ছা, এটার কারণ কি কোনো মানে এটা দিয়ে একটা এটা কারণ মিডিল বুঝাইতেছি। ইলেকট্রিসিটির অভাব এটা- আছে। না, এটা এটা বললাম ঠিক কি, বলতেছি। এটা বললাম কি, যেমন ধরুন এই যে আজকে আস্তে আস্তে আলামিন ভাইয়ের সাথে আলাপ হইতেছিল ইসে লেগুনায়, আমি তো আসতেছিলাম আপনার ইসে, ওই যে কি বলে, অটো রিকশা। হ্যাঁ অটো না, লেগুনায় আসতেছিলাম, হ্যাঁ। এই যে আপনার ইসে মহিলা মাদ্রাসা তামিলুল মিল্লাত, তো আমার সাথে এই পাশে কিছু মহিলা উঠছে লেগুনায়, একটা মেয়েও আছে, মেয়ে বিবাহিত সম্ভবত কিন্তু কম বয়সী। তো ভুলে তারা হয়েছে এক জায়গায় নাইমা গেছে, নামবে সাইনবোর্ড, ভুলে এর আগে নাইমা গেছে, আবার উঠছে, ওইটা একটু লজ্জিত হয়েছে যে ভুলে চিনে না জায়গা, নাইমা গেছে। পরে কইতাছে যে আরেক ওই মেয়ের সাথে আরেক মহিলাও নাম ছিল, তারে কইতাছে যে আপনারা, আমি কইলাম না যে এই জায়গা না। পরে আমি তাকাইছি, মানে একটা আছে না যে কথা বলতেছে তারা শুনতেছি, পরে সে যখন আমার চোখে চোখ পড়ছে, সে আমার সাথে আলাপ শুরু করে দিয়েছে, ভাই দেখছেন সে নেমে গেছে। আমি একটু থতমত হয়ে গেছি যে মায়া আমার লগে কথা শুরু করে দিল কি হিসাবে, ঠিক আছে? তো পরে আমি চিন্তা করলাম যে আমি বিয়ে করতে জানো না, পোলাপান দেখলে মেজাজ খারাপ হয়ে যায় না। পরে আমি চিন্তা করলাম যে ধরেন যে এইখানে যদি একটা ভার্সিটি এডুকেটেড মায়া থাকতো, সেক্ষেত্রে এইভাবে আমার সাথে আলাপ শুরু করতো। এই যে কমিউনিকেশনের এইটা, এই যে এই জিনিসটা এই কমিউনিকেশনটা আপনি রুরাল মেয়েদের ভিতরে যেরকম পাবেন, স্বতঃস্ফূর্ত পাবেন না। তো ওরা এত স্বতঃস্ফূর্ত কমিউনিকেটিভ কেন? মানে ধরুন তাহলে এই আরবানের সাথে তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হয়েছে আপনি মিডল ক্লাসে ঢুইকা যেই সোশ্যাল এটিকেট শেখানো হয়েছে আপনারে, তারপরে আপনারা যেভাবে, যেমন ধরেন সাপোজ পর্দার যে ইস্যুটা, এইটা আপনি মানে পর্দার যে ইন্তজাম, এইটা যত বড় লোক হবেন তত বেশি ভালো পর্দা করতে পারবেন, তত বাড়তে থাকবে আর কি। আপনি এটা বুঝেন যে গ্রামে আপনি যেই পর্দার যে ইন্তজাম, সেটা ধরেন যে কিরকম, এখন পর্দা তো অনেক, ধরেন শহরের পর্দা কিরকম, আপনার পাশের ফ্ল্যাটের লোক, গ্রামে পর্দাটা কি, আপনি যখন বড় সফরে যাইতেছেন, দাদি এইখান থেকে শ্বশুর বাড়ি যাবে, তখন একটা বড় পর্দা, যে একটা setup তো বাড়ির মধ্যে কিন্তু আপনি যখন তো বাড়ির পর্দা ভিতরের সেটআপে আছেন, তখন কিন্তু আশেপাশের পড়শি মর্শি এগুলো ধরেন যে মোটামুটি একটু দেখে দেখে ই করতে পারলে ব্যাস গেল, বা একটু দেখা একটু কাপড় দিয়ে দৌড় দিলেন, কিন্তু এত কিন্তু না। কিন্তু শহরে ফ্ল্যাটের ভিতরে ওই আপনি ধরেন একটা ফ্ল্যাটের ভিতরে ওই ইন্তজাম। শহরের পর্দার পাশাপাশি আরেকটা জিনিস খুব ভালো করে শিখায় বা শেখে, প্রাইভেসি।
হ্যাঁ প্রাইভেসি একটা এটা তো আর আরো ইন্ডিভিজুয়াল isolated হয়ে যায়। এই প্রাইভেসির কারণে কি প্রাইভেসি অন্যের প্রাইভেসিও নষ্ট করা যাবে না আবার নিজেরও নিজের প্রাইভেসিও মেনটেন করতে হবে। আরেকটা ব্যাপার আমি যে কমিউনিকেশনের যেটা আমি মনে করি কমিউনিকেশন তো আসলে আমার একটা চর্চারও বিষয় আছে আমি যেটা আমার অভিজ্ঞতা বা আমি তো আরবান লোকজন আমি গ্রামে আমি খুব খেয়াল করি তারা খুব প্রবল মানে খুব প্রচুর কথা বলবে প্রচুর কথা বলবে যে কোনো এজ যে কোনো জায়গার সঙ্গে তারা খুব ওপেন হয়ে যেতে পারে অটোমেটিক ইভেন আপনারা একটা গল্প বলি আরবিন ভাই আমি অনেকদিন পরে ঈদে বাড়িতে গেছি তো ইসে আসতেছি আপনার ইজি বাইকে করে আসতেছি এখন চিন্তা করতেছি যে আমি তো ধরেন যে আমার কি চিন্তা আমরা ঢাকায় যেরকম থাকি আমি যেমন চাই করবো হাট মুখেও আমার কিছু করবো না দেখলেও চিনবো না বা এরকম তো এরকম আমি আসতেছি নামছি ইয়ের সামনে বাড়ির সামনে মসজিদের সামনে ইজি বাইক গেলা ভাড়া দিতে যায় আমার দিকে তাকে তুমি লতিফ দুদুর বলো না পরে আমাকে যে আমি তো এখন ও আমার সাথে ওইখানে বসে আলাপ শুরু করে দিচ্ছে ওর পিছে কিন্তু দুইজন যাত্রী আছে ওদেরও প্যারা নেই ওরাও খুব মনোযোগ দিয়ে আলাপ করছে একটু পরে ওই যাত্রীর ভিতর থেকে শোনা এবার চিনছি তুমি তো লতিফ দুদুর বলা তারপর টাইমের কোনো ওদের টাইমের কোনো লিমিট নেই ওদের টাইমের কোনো কনসেপ্টই নাই আলাপ এবং ওইখানে বসেই অনেকক্ষণ আলাপ করবো মারতে থাকো তুমি কোনো অকারেন্স কোনো ওইভাবে এটা ইয়া হয় এটা কি একটা লোনলিনেসের কারণে হয় গ্রামে একটু মানুষ কম না, গ্রামের মানুষ loneliness কেন? শহরের মানুষ lonely। শহরের মানুষ শহরে যেটা হয় যে মানুষের না মানুষ কম দেখে বা কম মানুষের সাথে গ্রামে ভাই আমি যেটা অনুভব করছি সেটা হচ্ছে গ্রামে জীবন অনেক মন্থর মানে কি আপনি অনেক ধীরগতির জীবন আপনি সকাল থেকে শুরু করে সন্ধ্যা হইতে দেখবেন অনেক মানে কি করবেন কিছু করা যাবে হ্যাঁ দেখবেন যে অনেক কিছু করা যায় এবং দেখবেন গ্রামের মানুষের কি ধরেন একজন কৃষক তার তো এই চিন্তা নাই যে দুইটা বুদ্ধিজীবিতা করতে হবে দুইটা জিনিস নিয়ে পোস্ট দিতে হবে একটা অংশ করতে হবে। বা একটা অংশ করা একটা লাগবে। restaurant-এ তার তো চিন্তা বউকে কি খাইতে হবে। ইসে যাব ফসল টসল শেষ হলে এতে কিন্তু তার কোনো কাজ নেই। দিনও শুরু সকালে তার কাজ শেষ হলে কিন্তু আর কোনো কাজ নেই এবং তার দিনও শুরু হয় সকাল 7টায় বাড়িতে আসার পর কিন্তু ফুল ফ্রি আর মহিলা যারা বাড়ির তাদেরও তো প্যারা নাই যে দুই একটা সেমিনারে যায় নারী স্বাধীনতা নিয়ে একটা বক্তব্যের ব্যাপার এরাও ধরেন যে মুরগি পালতেছে হাঁস মুরগি মানে লাইফটা হইছে এত বিস্তৃত এবং এত মন্থর এবং এত ব্যস্ততাহীন বৈশা 2-4 ঘন্টা আলাপ করার কোনো প্যারা নাই আরো একটা ব্যাপার আছে ওটা যেমন- ওটা কাজের আচ্ছা অংশ। ওদের লাইফ মন্থর এই কারণে অগ বৈশা 2-3 ঘন্টা আলাপ করার প্যারা নাই হ্যাঁ। আর আমাগো লাইফ এত ফাস্ট হ্যাঁ। তাহলে আমাগো এত 2-3 ঘন্টা বৈশা আলাপ করার প্যারা কেন? না এইটা তো আপনি আলাপ যে করতেছেন এটা তো কারণ এই আপনার প্যারাটা আপনি নিছেন। না আপনি তো এই প্যারা আড্ডা নিতেছেন দিবেন, এই কারণে আপনি তো এই প্যারা নিতেছেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনি তো আয়োজন করে ক্যামেরা রাইখা ফিট করে তারপর এটা আবার দিবেন ওইখান থেকে আবার ধরেন আরো নানান প্যারা ধান্দা আছে আপনার। আপনার তো ধান্দা আছে আপনি কি পারবেন এইরকম 5-6 ঘন্টা একটা গ্রামে ধরেন হুদাই কোনো ধরনের দুনিয়ার ধান্দা ছাড়া আপনারা কেউ দেখবে না এই যে কোনো ভিডিও মায়া কেউ দেখবে না এগুলা পুরা কনসিডার করে আলাপ করতে 5 ঘন্টা কারণ ওইটা ধরেন যে অন্য জিনিস আমগো ভিডিও এমনি মায়া ওই টাইমই তো পাবেন গ্রামে আরেকটা যে ব্যাপার দুই আছে, একজন যেমন দেখে। শহরে আমরা কোনো বাসায় যদি গল্প গুজব করে বাচ্চারা একসাথে গল্প গুজব করতেছে এক এজের ইয়াং মেয়েরা ইয়াং ছেলেরা আবার মুরব্বীরা কিন্তু গ্রামে মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম একসাথে সব এবং এই কারণে তাদের ওইটাও বলতে আমি যেটা বললাম কমিউনিকেশন যদি চর্চা হয় যে তুমি যত কথা বলতে বলতে তো একটা ইয়ে বাড়ে শহরের লোক কিন্তু খুব লিমিটেড হ্যাঁ, সোসাইটি আমি স্কুলে যাই স্কুলে বসে বাপ মা আর দুজন আছে কিন্তু গ্রামের কমিউনিকেশন পার্সোনাল ট্রান্সপোর্টেশন সে ওই সবার লোকের কথা বলতেছে গাছপালা থেকে শুরু করে মানুষের সব এবং ধরেন ওই যে Skill আছে অনেক কারণে লাইফ ইজ এ রেস যে আইডিয়া যে আপনি যদি লাইফ ইজ এ রেস যদি আপনি এটা না মানেন তাহলে কোর্সটা আপনার জন্য না এই যে সুলাইমান সুখানের একটা কোর্সের ইন্ট্রো এটা তো ব্যাপার হচ্ছে যে এই যে কনসেপ্টটা গ্রামের মানুষের ভিতরে তো মানে আছে হয়তো ইনহেরেন্টলি আছে কিন্তু তাদের চর্চার ভিতরে সেটা মানে ওইভাবে প্র্যাকটিস রেস্ট তো বড় না রেস্ট থাকলেও রেস্ট আছে রেস আছে যেমন কি রেস আছে আপনি একটা বাড়ি করতেছেন গ্রামের ভিতরে দেখবেন যে গ্রামের যে একটু অবস্থা সম্পন্ন এখনো বাড়ি করে না এরা দেখবেন 2 দিন পর বাড়িটা এসে দেখে এই কি কোন জায়গা কি দিতেছে কলটা কই দিতেছে জালনা কয়টা দিতেছে কি সিমেন্টটা দিতেছে পারলে একটু প্যাচও লাগাই হ্যাঁ একটু পেঁচও লাগাই দেয় পারলে তো এই সব রেস আছে। ভাও উপদেশ দেওয়ার একটা টেন্ডেন্সি গ্রামের মানুষের ভাও উপদেশ কথা- উদাই দেব উপদেশ কথা প্রচুর কয়। উপদেশ দিব যার যত আছে উদার করে এটা উপদেশ গ্রাম ছাড়াও না, শহরের দিকেও শোনেন। ধরেন যে যদি একটু কারোর সাথে ক্লোজ হয় তাহলে পা উপদেশ হ্যাঁ, দেয়। প্রচুর উপদেশ দেয়। দেওয়াটা বোধহয় আমাদের একটা উপদেশ দেওয়াটা দোষের একটা মধ্যে মানে দৌড়। আমারে লেখালেখি নিয়ে যত উপদেশ আমি প্রতিদিন পাই একজনও লেখক নেই জীবনে একটা স্ট্যাটাসও লেখে না সে আমার বই দেখতেছে ওই যে বাদাম খাইতেছে লোকটা আমি জি ভাই দেখতেছি ওটা নিয়ে একটা কবিতা ওটা নিয়ে কিন্তু তুমি এটা লিখতে ওর পারো ভিতরে কিন্তু একটা গল্প এটা কিন্তু হ্যাঁ, তারা তুমি কিন্তু যদি- feelings আবার হয় এটাও instantly। বলে যে তুমি যদি প্রকৃত লেখক হয়ে থাকো তুমি ওর মধ্যে কিন্তু গল্প ওর ভিতরে গল্প চ্যালেঞ্জ আছে আমার চ্যালেঞ্জ কঠিন
অ্যাসাইনমেন্ট দিয়ে দিল। মিনাজ ভাই তো মানে ক্যারিয়ার বাই চেস এই ধরনের অনেকগুলো চ্যালেঞ্জ মিনাজ ভাই এখন হইতে পারবে কি পারবে না একজন কি হইতে যেটা জার্নালিস্ট হতে পারবে কি পারবে না ডিপেন্ড করে যে 3 লাখ এবং 30 লাখের মামলা যদি সলভ solve করতে পারেন কিনা। এটা কারো বুঝাইতেই পারিনি যে ভাই এটা আসলে যেটা জানা দিলাম না এটা অন্য জিনিস এটা ইনভেস্টিগেশন না এটা না করলে তুমি কিসের কিসের ও কোশ্চেন করলো আমার সামনে একদিন এটা তো এক না হ্যাঁ। এটা সে সেটা আর না, তবে আমার অবজারভেশনে এইটাই আমার কাছে মনে হয়েছে যে এই আলাপটা করলাম সেখানে আমার কাছে মনে হয়েছে যে এই যে মানে যৌনতার জায়গায় আপনার গ্রামে যেরকম জিনিসগুলা আপনি পাবলিক পরম্পরা থেকে শিখতে পারতেছেন বা ওপেনলি আলাপ করতে শহরে পারতেছেন, বন্ধ হয়ে গেছে। শহরে এটা ওই রকম নাই। কিছু এটিকেট আমরা শিখছি, এবং শহরে socially taboo টা বেশি, এটা হ্যাঁ, taboo টা বেশি শহরে আমার কাছে মনে হয়েছে আর কি যেটা। আর আরেকটা জিনিস এটা মনে হয়েছে যে আপনার গ্রামের লোকজনের লাইফ খুব আপনার মোশনলেস, খুব সকালে উঠে আপনি ধরেন যে নরমালি লাইফ লিড করতে পারতেছেন, এই কারণে ধরেন আলাপ আড্ডা বলেন বা পাও মানে কাজ মুরাদ করা। ভাই একটা ইন্টারেস্টিং অনেকটা। আলাপ দিছিল আমাদের সাথে ওই সময় যে মেয়েরা কম্পারেটিভলি কেন শহরে কমফোর্ট ফিল করে, গ্রামে কেন তারা মানে ডিসকমফোর্ট ফিল করে। এই হিসেবে তো শহরের লাইফ হচ্ছে গ্রামের লাইফ তার জন্য কমফোর্টেবল হওয়ার কথা। কারণ তারা নরমালি যে লাইফটা লিড করতে চায়, হ্যাঁ। সুন্দর আকাশ বাতাস, এই ফুল এই হিসাবে তো গ্রামের লাইফটাই তাদের কিন্তু সে কিন্তু শহরটা শহরেই কমফোর্ট ফিল করে। তো মুরাদ ভাই বলতেছিল যে প্রথমত যে গ্রামের লাইফটা খুব মানে ওভারওয়েলমিংলি হচ্ছে পুরুষতান্ত্রিক, মানে যেই স্ট্রাকচারটা এটা প্রচন্ড পরিমাণে পুরুষতান্ত্রিক। হ্যাঁ এটা হচ্ছে তাদের জন্য একটা মানে প্রবলেমেটিক। আরেকটা ব্যাপার প্রাইভেসি আরেকটা ব্যাপার তো প্রাইভেসি, এখন তো প্রাইভেসি অনেক বেশি ডেভেলপ, হ্যাঁ, privacy। প্রাইভেসি সেন্স তো অনেক বেশি মেয়েদের ডেভেলপ হচ্ছে। আর মুরাদ ভাই আরেকটা তো ছিলেন যে প্রোগ্রেসিভ, নারীরা পুরুষদের চেয়ে প্রচুর আমার পরিমাণে অভিজ্ঞতা দেখা যায় যে progressive। তারা সবসময় সামনে আগায় যায়। মানে অ্যাগারনেস টু চেঞ্জ এটা মেয়েদের মধ্যে বেশি থাকে। মানে ওই যে একটা ছেলেরা মনে করে ওটা খুব ভালো দিকে ঠিক আছে ঘুমায়নি তারপর দেখা যাবে, কিন্তু আমার অভিজ্ঞতা এটা আমার আসলে অভিজ্ঞতা করে আমাদের মেয়েরা আমার ফ্যামিলির বাইরে আমার যত দেখছি যে প্রোগ্রেসের প্রতি মেয়েদের এক ধরনের অ্যাট্রাকশন বেশি থাকে এবং তারা ওইটাতে এফোর্ট দিতে চায় বেশি। তো তারা নতুনত্ব পছন্দ করে। এবং এটা একটা মেইন কারণ হতে পারে যে মানে সন্তানের ব্যাপারে মায়েদের একটা ইনস্টিংক্ট ইয়া থাকে যে আই উইল গিভ হার আ বেটার ফিউচার, ঠিক আছে, এই জন্য সে এক্সট্রা মার্ডার যাতে রাজি থাকে। এটা হইতে পারে কারণ, বাট কারণ ছাড়াও এটাতে আমি যে অধিকাংশ মেয়েরা দিতে যখন একটা আইডিয়া আসলো পুরুষরা প্রথমে একটু ইয়াতে থাকে যে কী করবো না করবো, মেয়েরা কিন্তু এটা সঙ্গে সঙ্গে চেক করে। এটা একটা ডেটা দিয়েও প্রমাণ করা যায় যে আমি যেই একটা কাজ করছিলাম আমাদের অঞ্চলে বার্থ কন্ট্রোল নিয়ে, যদিও এটার সঙ্গে একটু অত্যাচার সম্পর্ক থাকতে পারে, বাট বার্থ কন্ট্রোলের ডিসিশনগুলো অধিকাংশ ক্ষেত্রেই মেয়ে নারীরা নিয়েছে 100%। এটা প্লেজারের সম্পর্কে এটা কী কারণ হতে পারে? একটা হচ্ছে প্লেজারের সম্পর্ক থাকতে পারে, ছেলেরা মনে করতে পারে না দরকার নেই নতুন খ্যান ত্যান, ধর্মীয় থাকতে পারে, আরও অনেক আছে বিশাল ধরনের। আচ্ছা অনেক কি বলো? বার্থ কন্ট্রোল পক্ষে কেন ধর্মীয় বিপক্ষে বিপক্ষে আচ্ছা, বিপক্ষে। এত কিছুর মধ্যেও যে ডিসিশনগুলো নিচ্ছে একটা ফ্যামিলিতে বার্থ কন্ট্রোল নেওয়া হয়। প্রথম কথা হচ্ছে বার্থ কন্ট্রোলটার প্যারাটা নিচ্ছে নারীরা। মানে আমাদের এখানে জন্ম নিরোধক পুরুষরা যেগুলো ব্যবহার করে সেগুলোর আসলে খুব বেশি চল এখন আছে, ওই সময় ছিল না। যখন যে ছিল সুখী টুকি ইয়েটে এবং দে টুক দ্য ডিসিশন দ্যাট আই শুড টেক দিস রেমেডিস টু কন্ট্রোল বার্থ। তো এটা একটা ইন্টারেস্টিং ইয়ে ছিল, যদিও রুরাল সোসাইটিতে অধিকাংশ ডিসিশনটা মেক করতে হয়েছে মানে ছেলেরা করে পুরুষ করে, কিন্তু এই ডিসিশনটা শুধু মহিলারা দিচ্ছে তা না, সেটা ইমপ্লিমেন্ট করছে অনেক ঝামেলা করে হলে এটা হিসেবে কন্টিনিউ করছে। যখন তাদেরকে জিজ্ঞাসা করছে আপনার দরকার কি ছিল, আপনি একটা হেলথ ইস্যু তো থাকেই, যে সেকেন্ড হচ্ছে সে বলছে একটা জিনিস তাদের অধিকাংশ কথা মেজর হিসেবে একটা জিনিস নতুন আসছে প্রগ্রেসিভ আসছে, যেটার আউটকাম আমার কাছে মনে হচ্ছে ভালো, ওয়াই ডোন্ট আই টেক ইট। এটা তখনই আমি মনে করছি টিভিসিগুলো তো বাংলাদেশ সরকার টিভিসিগুলো তো দেখবেন যে ওরা ওই যে ক্যাম্পেইনটা চালাইছে, ওইটা কিন্তু বেসিক ক্যাম্পেইনটা চালাইছে নারীদের মধ্যে। এটা আমি একটা করি, সেটা হচ্ছে যে বিশ্বজনী নিয়ে আমি একটা খুবই সুন্দর, আমি তখন গল্পটা করে বলি নাই, কারণ গল্পটা আমার পার্সোনাল একটা ইয়ে আছে। তো যেমন আমার বাবা মারা গেছে হচ্ছে আমার মায়ের 7 বছরের সংসার, আমার বয়স হচ্ছে 1 বছর, মানে রিটেল 1 বছর, একটু 1 মাস বেশি 1 মাস কম এরকম আর কি। যেমন আমার মা কোনো বিয়ে করেনি, আমি বড় হয়ে দেখছি আমার সম্বন্ধ আসে বিভিন্ন জায়গায়, মানে খুব হাই সোসাইটি থেকে আসলে করতে চায়, তো সেই করে নাই। তো সত্যিই মজার ব্যাপার হয়েছে যে আমার মা কেন বলছে যে মিসোজিনি আসলে না থাকার কারণ বলেছে। আমি মনে করি যে আমার মধ্যে মিসোজিনিস্টিক আচরণগুলো কেমনি আসলে একটু মানে কম তো না, কারণ আমরা তো কালচারালি পাইছি মিসোজিনি, কিন্তু আমার মধ্যে এটা কন্ট্রোল কেমনি হয়েছে। মানুষ তো পরিবার থেকে খালি শিখে না, আরো আমার মা
কারণ আমার মার কাছে আমার ফাংশন শিশুরা আমি খুব ট্যালেন্ট শোনেন, আমার মায়ের কাছে মুরাদ ভাই, আমার মায়ের কাছে আমার বাবা কি জানেন, আমার মায়ের কাছে আমার বাবা হচ্ছে আমার মায়ের মতোই একটা ক্যারেক্টার। আচ্ছা সেই কাহিনীটা কি, কাহিনীটা। কারণ আমার বাবার যত গল্প শুনছি, তার আমার বাবা হিরো ছিল, আমার বাবা খুব ছিল। কোনো দিন আমার বাবা বিছানা গুছাইতো, আমার বাবা রান্না করতে পারতো, আমার বাবা নিজের জামা কাপড় নিজে ধুইতো, নিজে গুছাইতো, আমার মারও হেল্প করতো। মানে ছোটোবেলাতে আমার বাবার যে গল্প শুনছি, তাহলে আমি যদি বড় হয়ে আমি বাবা হইতে চাইতাম, ওইটা একটা নারী ক্যারেক্টার, এটা বেসিকভাবে এটা ওরা নির্মাণ হয়েছে একটা এমন একটা ক্যারেক্টার যেটা আসলে কখনোই যদি মায়ের কাছে কেউ যদি মায়ের এটা শিক্ষা নেয়, বাবার শিক্ষাটাও মায়ের কাছ থেকে নেয়, বা বাবার রিলেশনশিপটা আসলে মা ফলো করে এবং করে আমাদের সোসাইটিতে। আমাদের সোসাইটি যদি মা যদি ঠিকঠাক মতো না হইতো, ওয়েস্টের মা হইতো, তাহলে আমার কোনো বেশি জিনিস টেকাই যেত না। আমি তো এটা জানি না যে ওয়েস্টে আসলে এটা কন্ট্রোল করে কেমন। ওয়েস্টে তো মা নিজেটা বাবা, ও নিজে একটা মিথোজেনিস্টিক ক্যারেক্টার, ও নিজে আসলে বিভিন্ন সমাজে বিভিন্ন মানুষগুলো সে আসলে করতেছে, সে আসলে একটা লড়াইয়ের মধ্যে আছে। আমি বড় হয়ে দেখছি যে আমি আসলে মা হইতে চাই, তো আল্লাহ কসম আমি বড় হয়ে দেখছি যে আমার আসলে মানে একমাত্র আমার কাছে মনে হচ্ছে প্রেগনেন্সি একটা প্রবলেম, কারণ আমি কখনো ভাবতে পারি আমি অনেক বড় হয়ে যান, আমি তো সায়েন্স পড়ি না, আমি সেক্স চেঞ্জ করতে পারি না আমি এটা আমি জানতাম না, আল্লাহর কসম আমি হচ্ছে এখন সম্ভব আমি এখন না ইভেন শোনেন আমার ছোট আমি বাংলাদেশের আইনে বোধহয় এটা অ্যালাউ করে। আমি হিপসখানায় পড়ি করে বাংলাদেশের আইনে কি এলাও করে না আমি আমি হিপস পড়ি, আমি জানি এই গল্পগুলো হিপসের গল্পগুলো তোমার ভালো মিলবে, আমি হিপস পড়ি তখন হঠাৎ করে যে উনি হয়ে গেছে, ওই মাইয়া হয়ে গেছে, আমি বিশ্বাসই করি না। আমার শুনছি মানে এরকম গল্প অনেক আসতো যে ও, আচ্ছা, ভাই, ভাই, আচ্ছা, ভাই, হ্যাঁ এইরকম গল্প তো অনেক, ওই যে সামাদ নামে একটা বিখ্যাত লোক মেয়ে হয়ে গেছে বাংলাদেশে প্রচুর আমাদের মানে আমি এর অধীনে একটা তুমি কি এরকম মায়া হয়ে যেতে চাইতে? না আমি বিশ্বাস করতে পারতাম না। মানে কিন্তু তোমার মানে কি মনে হতো যে হইলে ভালো হইতো? না আমি মনে করি যে ক্যারেক্টার আমার মানে একটা জিনিস হচ্ছে হইলে ভালো হতো না, এই ধরনের আমি চিন্তাই তো নাই, কারণ আমি একটা এমন জায়গায় পড়ছি। অবশ্য সন্তান নিয়ে আমার পারসেপশন খুবই অন্যরকমের, আমার পিচ্চি পোলাপান দেখতেই মন চায় না ইভেন এখন। আমার সন্তান না বড় বাচ্চা তো পাওয়া যায়, এখন তো অনেক উপায় বড় আছে। বাচ্চাটার চাও না, ধরেন যে মানে আদর করব খুব স্নেহ টেনেহ দিলাম, এটা না, খুব না, প্যারা আর কি এই আমার ব্যাপারটা কাছে আপনি লাগে। বাবা হওয়ার পরে একটা কিংবা মা level- হওয়ার পরে না, তখন এটা চেঞ্জ হবে। একটা লেভেল জানি না সেটা তো মানে আমার সেটা মনে তো হয় একটা পুরুষ ফিউচার যেটা হয়, একেবারে যে বাচ্চা এই বাচ্চা মনে হয় পুরুষরা পছন্দ করে না। না, পুরুষরা হ্যাঁ, একটু বড় বাচ্চা একদম পছন্দ করে, একদম মানে তারা তো ডিস্টার্ব পছন্দ করে না, তারা চায় একটা Ready-made রাজার মতো একটা life। না, রাস্তায় বার হইব মানুষটা কইব যে এই তোমার চাচারে সালাম দাও, হ্যাঁ না 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 এইটা পুরুষরা না আরে ভাই এটা না না এটা ধরেন সালাম যে দেওয়া বলা লাগবে, হ্যাঁ আরে সালাম দাও বলা লাগে সালাম ওই দেওয়া। কোন বাবা ঘুমা বাবা ঘুমাও। না এটা যে একটা ব্যাপার আছে না বাবা ফিলিংস ড্যাডি ফিলিংস, আপনি না পারলেন বাট ড্যাডি ফিলিংস এর ব্যাপার তো সব বাপের ভিতরেই থাকে। শুনেন বাচ্চা নেওয়ার ব্যাপার মেয়েদের ভিতরে যেরকম থাকে অন্য পার্সপেক্টিভতে ছেলেদের ভিতর বেশি থাকে, কারণ বংশের বাতি জ্বালানো এইটা ধরেন যে বাচ্চা নেওয়ার সবচেয়ে বড় পার্সপেক্টিভ ছিল ওভার দ্য টাইম সেঞ্চুরি। এটাই সবচেয়ে বড় তো তাহলে মানে বাতি জ্বালানো এটা খুব বড় বিষয় আর কি, ঠিক আছে? বাতি জ্বালানোর জন্য তো বড় বাচ্চা দরকার। না না ছোট না 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 বাতি জ্বালায়। আপনার না না আপনি যে দত্তক নিয়ে আসবেন সেটা তো আপনার বাতি হলো দত্তক না। না, আমি দত্তক বলতেছি না, বলতেছি ধরেন পুরুষরা হ্যাঁ। যেমন ধরেন একটা ছোট বাচ্চা নতুন হইলো, এটার প্রতি একটা মায়ের বা একটা নারীর যে ইয়াটা থাকে, পুরুষ আসলে চায় কি? পুরুষ আসলে চায় ওই বাচ্চাটা আরেকটু গ্রামে বাবারা- না, কিন্তু তার ভিতরে তো ড্যাডি ফিলিংস যেটা সেটা তো থাকে। আচ্ছা, থাকে, আমি বলতেছি যে এটা ধরেন থেকেই থাকে, এটা বাবা- ধরেন আমার ভিতরে যে ড্যাডি ফিলিংস যে একটা বাচ্চা আমার থাকতে হবে, আমার বাচ্চা জ্বালাবে, অনেকে হয়তো বলতে পারে না। প্রচুর আছে। গ্রামে সাধারণ মানুষ আমার গ্রামে কি হয়? গ্রামে তো সাধারণ আমরা কি মানুষ শুরু থাকে। করে দিব আপনার ফর্মালি নাকি মিনহাজ ভাইও চলতেছে, আপনি আবার একটা ইয়া দেন না অসুবিধা না। আপনি শুরু করে দেন তাহলে মানে কনস্ট্রাকটিভ আলোচনাটা শুরু হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে কি নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, ওটাই ঠিক। আমি মনে করি যে এই আলোচনাটা যদি তুহিন আর আপনি আসেন, আলোচনাটা একটু সাহিত্য কেন্দ্রিক হোক। তাহলে প্রচুর গালাগালি করতে হবে। এখন পর্যন্ত তারা আপনি একটা- এতগুলো ভিডিও করছে সবগুলো করেছে না। আপনার একটা মাস্টার সাহিত্য নাই। তবে তুহিন গালি দিলে আজকে সমস্যা নেই, মাথায় টুপি আছে ওই দিনও তো আমার মাথায় টুপি ছিল ভাই, এবং আমি তো খুব খারাপ খারাপ ও, গালি, আচ্ছা ইয়া 6টা বাজে আমরা তো আসলে নামাজ পড়ি। কিন্তু আমার ধারণা গালি শুই না কেউ মানে অখুশি হয় নাই, অফেন্ডেড হয় নাই, ভালো লাগছে সবার। মাগরিবের জানামাজ না হলে চলবে, জানামাজ না হলে জানামাজ চলবে। জায়নামাজ লাগবে না, ইমাম সাহেবের শুধু একটা জায়নামাজ দেন। একজনের জানামাজ লাগবে। রাখো, কিছু না লাগবে না না। না ইমাম সাহেব একটা জায়নামাজ না নিলে কেমনি? কিছু লাগবে না। আচ্ছা একটা স্টার্টিং দিয়ে দেই তাহলে ওটা কাটতে সুবিধা হবে। মডেলটাই যে আমাদের ভিন্ন। যে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টঙের দোকানের
নতুন একটি সেগমেন্ট এই টং শো আনকাটে আজকে আমাদের এই প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন কবি এবং গল্পকার মুরাদ কিবরিয়া ভাই। আমাদের সাথে আরো আছেন অনুবাদক, অ্যাক্টিভিস্ট ভাই ওনার পেশাগত পরিচয়টা দিলে কি বুদ্ধিজীবিতায় কম পড়া যায়? পেশাগত এটাও দেন না, ও যেই পরিচয় আমি আসি সেই পরিচয় হ্যাঁ ঠিক আছে। তুহিন খান, লেখক, অনুবাদক, অ্যাক্টিভিস্ট তুহিন খান। আমাদের সাথে আছে তালিকাভুক্ত বুদ্ধিজীবী তুহিন খান। এটা মনে থাকে না আসলে। এটা হচ্ছে ফ্যাক্টর বড় ফ্যাক্টর। হচ্ছে শ্রোতা হিসেবে আমরা কারা আছি আমাদের আইনজীবী এবং অ্যাক্টিভিস্ট অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন। হ্যাঁ অ্যাডভোকেট গ্যাজেট হয় নাই এখন অ্যাডভোকেটের, নন গ্যাজেটেড অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন। আছি আমি আরিফিন মোহাম্মদ। আছে বিশিষ্ট দুই বাংলার এপার বাংলা ওপার বাংলার ওরাল ইন্টেলেকচুয়াল ওরাল ইন্টেলেকচুয়াল আমাদের সাথে আছে এই আসলাম নজরুল। তোমার কি হিসেবে বললে ভালো হয়? আমি বিয়ে প্রার্থী বিয়ে প্রার্থী আসলাম নজরুল, ঠিক আছে। পানি প্রার্থী। হ্যাঁ, পানি প্রার্থী। পানি প্রার্থী হয়ে গেছে আমি জানি না কেন খাবি। কি নিয়ে আলাপ করি ভাই? সাহিত্য নিয়ে। আমরা তো সাহিত্য নিয়ে আলাপ করি, আমরা তো ফুল পাখি লতা পাতা হ্যাঁ, বাইরে আমরা এটাই আমাদের কমফোর্টেবল জায়গা। লিটারেচার নিয়ে আলাপ করা যায়। লিটারেচার নিয়ে আলাপ করার আগে যেগুলা করছেন এগুলা একটু ঝাড়াটা লিটারেচারের দিকে মন তাওয়াজ্জু বাদ দিয়ে তাওয়াজ্জু না, লিটারেচার বা সাহিত্য বা লেখালেখি এই ইয়েতে গেলে এই যে রিসেন্ট যে ট্রেন্ড মানুষের, আমি যেটা মনে করি পাঠকের হুট করে ঠিক না, ফিকশন থেকে একটা নন ফিকশনে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। এটা আমরা আলাপ করতেছিলাম হ্যাঁ, আজম স্যারের সাথে এই ব্যাপারটা নিয়ে। মানুষ এবং বাচ্চা ছেলে পেলে নন ফিকশন পড়ে। তারা আরিফাজতদের পরে আরিফাজতরা যখন আরিফাজাত তো ফিকশনই লেখে, আদিবাসী তো নন ফিকশন না। আরিফাজাদের ব্যাপারটা হচ্ছে সে ধর্মীয় বই লিখছে ultimately। ধর্মীয় বই লিখছে। এটা ধর্মীয় বই, এটা ধরেন ফিকশন নন এটা ফিকশন ওই জায়গাটাতে ওটাকে স্ট্যান্ডার্ড ধরলে ভুল হবে। কারণ আমার একটা মানে ইমপ্রেশন আছে, একটা ভাবনা আছে যে এটা আসলে মানে কি, এটা কি আমাদের ফিকশন রাইটারদের একটা ব্যর্থতা নাকি আমাদের পলিটিক্যাল কালচারাল ক্যাওসের রেজাল্ট? হ্যাঁ, পরে আমরা কি পরিস্থিতির কারণে এই জায়গায় আসছে নাকি এটা পলিটিক্যাল কালচারাল ক্যাওস? কোনটা এই যে হঠাৎ করে Fiction থেকে পরিমাণ non-fiction পাঠকের এর দিকে ফিকশন যাওয়া। থেকে নন ফিকশনের দিকে আগ্রহ, এটা কি ফিকশন রাইটারদের ব্যর্থতা যে তারা আসলে মানুষের যেই ভালো ফিকশন প্রোভাইড করতে পারতেছে পারতেছে না, তাদের যে তৃপ্তি দিতে পারতেছে না, তাহলে কি করার? নাকি সোশ্যাল মিডিয়ার কোনো প্রভাব থাকতে পারে এটা কিন্তু ভাই? সব কিছু মিলা সোশ্যাল মিডিয়া থাকলেও মানুষ তো মানে মানুষের কি, আমার কাছে মনে হয় মানুষের লম্বা কিছু পড়ার বা লম্বা কিছু করার এটার একটা একটা না না নন ফিকশন তো ছোট কিছু না, এটার একটা ইন্টারেস্টিং কারণ হতে পারে। যেমন আমি একটু আগে যখন বললাম লেখক তুহিন খান এতে হ্যাপি না। তুহিন খান চাইতেছে যে সে যেহেতু তালিকার ভুক্ত বুদ্ধিজীবী, সে বুদ্ধিজীবী তুহিন খান হয়েছে। তার মানে সে কিন্তু ফিকশন তুহিন খান হতে যেতেছে না। সে না, হয়তো চাইতেছে না, তা না। দিয়ে নিজের আইডেন্টিটি চাইতেছি না তা না, না না আমি তো চাইতেছি। সেটা বলেন বলো, তো এরকম কাহিনী চাই। আছে যে ধরেন আপনি যদি এই কথা কোনো পাবলিক কেন বিশ্বাস করবে? আমার একটা গল্প দেখাইতে পারবেন আপনি? হ্যাঁ, পাবলিক কেন আমার ফিকশন রাইটার হিসেবে বিশ্বাস করবে? আমি সেই জায়গা থেকে এটা একটা ওভারঅল জায়গা। এখন আমরা যদি এই কিন্তু আমি আমার বেসিক্যালি যে হিসাবে প্রেজেন্ট করতে চাই সেটা হচ্ছে কবি, নট ফিকশন রাইটার আর বুদ্ধিজীবী। কবি তুহিন খান, তাহলে এই যে কবিতা তো ফিকশনের মধ্যে খাওয়ানো যাবে না? কবিতা তো ফিকশনের মধ্যেই পড়ে। না কবিতা তো ফিকশন fiction। সেটা ওই অর্থে না, আপনি ক্যাটাগরিক্যালি যদি ধরেন মানে আলাদা ক্যাটাগরি তো কারণ কবির আলাদা লাইফস্টাইল আছে। গদ্যকারের ওই অর্থে নাই এটি। না লাইফস্টাইল আছে, তার নাই সেটা মানে বলতেছি। কবির মতো নাই আর কি। না কবির মতো না, ধরেন যে কবি আর গদ্যকার দুইজনের ভিতরে চিন্তার প্রসেস, থট প্রসেস ভিন্ন ভিন্ন। এটার ভিতরেই একটা ধরেন ডিফারেন্ট। এখানে থট প্রসেসের চেয়ে বড় ব্যাপার কবি শুনলেই একটা সেক্সি লাইফস্টাইল মনে হয়। না না কিন্তু sexy একটা না, 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 গদ্যকারের- এটা শুনেন শুনেন খুব গদ্যকারের একটা গরিব একদমই উল্টা, আচ্ছা, একদমই উল্টা। একজন করে তুহিন খান, আমরা যদি প্রশ্নটা এভাবে ডিল করি তাহলে এই যে বাংলাদেশ হুট করে যে নন ফিকশনের যে জোয়ার আমি দেখতেছি, প্রচুর অনুবাদ হচ্ছে ভালো খারাপ মিলে এবং লোকজন কিনতেছে। এবং আরেকটা জায়গায় প্রচুর পাঠক আছে মিডিল ক্লাসের, কারণ সেটা ধর্মীয় বইটই, হুম। এটা অনুবাদ না অনুবাদ যাই হোক না কেন, হ্যাঁ, মানে এটা কি আমাদের যে পলিটিক্যাল কালচার যে ক্যাওস আমরা ফেস করতেছি গত কয়েক বছর ধরে, এইটার রেজাল্ট? মানুষ আরও জানতে চায়, কারণ নন ফিকশনের সাথে জানতে চাওয়ার একটা সম্পর্ক আছে, হ্যাঁ এইটা একটা কারণ হইতে পারে। আরেকটা কারণ হইতে পারে একটা বিপুল পরিমাণ মধ্যবিত্ত কিন্তু গত 5-7 বছরে হয়েছে,
মানে মানুষ শিক্ষিত হয়ে উঠছে প্রচুর। কেন এটা মিডল ক্লাস মানে কি যে থাকা খাওয়া ভাড়া ভাতের ভাতের সুরাহা হয়েছে, এখন সে জানতে টানতে চায়, একটু পড়ালেখা করতে চায় আর কি। এই কারণে নাকি আসলে আমাদের ফিকশন রাইটাররা আসলে ওইরকম কিছু প্রোভাইড আচ্ছা এখানে ধরেন যে আমি যেটা বলি সেটা হচ্ছে যে মাল্টিপল কোনো মানে এটা মাল্টিপল কারণে হয়েছে, এটা কোনো অনলি ওয়ান কারণে হয়েছে তা না। ডমিনেন্ট কোনটা আমি এটা বলার আগে কি কি কারণে হয়েছে সেটা বলার আগে আমি বলবো যে এটা যে হয়েছে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা একটু বলতে চাই আমি। এটা আমিও বলতে চাই, বল। সেটা হয়েছে আমি মনে করি যে এটা একদিক থেকে ভালো হয়েছে, একদিক থেকে খারাপ হয়েছে। খারাপ হয়েছে এই দিক থেকে না 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 প্রত্যেকটা জিনিসেরও তো সাইড থাকে আসলে। এখন ধরেন যে আপনি কোনটারে দিতেছেন, আপনি কোনটারে গুরুত্ব দিতেছেন সেটা একটা ইস্যু। এখন দেখেন ফিকশন রাইটাররা আমাদের এইখানে বা যে কোনোখানে দুনিয়া কিন্তু এখন ফিকশন প্রচুর লেখা হইতেছে, এমন না যে দুনিয়ায় ফিকশন লেখা থেমে গেছে, তা কিন্তু না, দুনিয়া বাংলাদেশেও লেখা হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশের একটা মূল প্রবলেম ছিল কি আমাদের দেশে নন ফিকশন কখনো চর্চাই হয়নি। আপনি দেখেন যদি কলামগুলো পড়েন আগে যারা পত্রিকায় বিশ্লেষণমূলক কলাম, ধরেন যে আমাদের কালচার যারা তৈরি করছে, আপনি বৈশাখের কালচার বিষয়ক লেখায় আপনি কোনো একটা পাবেন না, মানে কালচারের ডিফাইন করতেছে নন ফিকশন দিয়া বা খুব এইভাবে ডিফাইন করতেছে। আপনি ধরেন যে একজন কবি থিওরিটিক্যালি কিছু করতেছে, এটা পাবেন না। একজন কবি নির্মলেন্দু গুণ, তো উনি যেহেতু অ্যাকসেপ্টেড কবি সোসাইটিতে, সো ওনার সব বিষয়ে বক্তৃতা দেওয়ার বা বক্তব্য দেওয়ার একটা রাইটস আছে, ওনার বক্তব্যের উপর কেন্দ্র করে অনেক কিছু গড়ে ওঠারও রাইটস আছে। এখন নন ফিকশনের যে চর্চাটা, আমি বলবো যে নন ফিকশনের চর্চাটা আমাদের দেশে খুব একটা ছিল না আগে কখনোই। তার মানে কি আমি কি এরকম যে বলেন ফিকশনের জায়গায় আছে, নন ফিকশনের চর্চাটা বাড়ছে, নন ফিকশন চর্চাটা বাড়ছে। ফিকশন কি ফিকশনের জায়গায় আছে? এখন ফিকশনের জায়গায় আছে কিনা এই কথাটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে আপনি কি পরিমাণের দিক থেকে বলতেছেন নাকি মানের দিক থেকে বলতেছেন? দুইটার দিক থেকে। পরিমাণের দিক থেকে বাড়ছে, কারণ আপনি দেখেন আপনি বই প্রকাশিত বাড়ছে, সেই হিসাবে খুব স্বাভাবিকভাবে ফিকশন বাড়ছে। গল্প ধরেন যে মিডিয়াম বাড়ছে, আগে আপনি কয়টা মিডিয়ামে প্রকাশ করতে পারতেন? হয়তো সাপ্তাহিক পত্রিকার সাহিত্য পাতাগুলা, আর মাসে বছরে হয়তো প্রতি একজন ফিকশন রাইটারের পার ফিকশন রাইটার 2টা করে বা 1টা করে। হ্যাঁ, এখন বলেন, আমি বলবো পরিমাণে বাড়ছে জিনিসগুলো। এখন মানের যে ব্যাপারটা, তার মানে এই যে আমি যে বললাম যে ফিকশন হচ্ছে নন ফিকশন বাড়ছে, এটা আসলে কথাটা ঠিক না। কথা হচ্ছে যে এটা নন ফিকশনের মার্কেট এক্সপ্যান্ড করছে, নন ফিকশনের মার্কেট এক্সপ্যান্ড করছে অনেক। এবং নন ফিকশন আগে পড়া হয়তো খুব কম, যেমন আপনি ধরেন যে আজ থেকে 90 বা 2000 সালেও নন ফিকশন বা 80-90 এর সময় আপনি দেখেন সেলিব্রেটেড কারা ছিল, নন ফিকশন রাইটাররা নাকি ফিকশন রাইটার? বা তার আগে 40-50 ফিকশন, অলওয়েজ ফিকশন এন্ড কবিতা এন্ড লিটারেচার, ঠিক আছে। নন ফিকশন এই সময় আইসা এটা উঠতেছে, মানে এই সময় আইসা কেন উঠতেছে সেইটা আলাপ হইতে পারে, সেটাই আমি আলাপ করতে চাচ্ছি। আর সেইটার ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে পলিটিক্যাল যে কেওস, সেটা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ ধরেন যে এখন অনেকগুলো বিষয় সামনে আসতেছে নতুন করে, যে আপনি আপনার যে হিস্ট্রিক্যাল রিভিশন, আমরা এমন একটা জায়গায় এসে পড়ছি যে আমরা এখন হিস্ট্রি রিভিশন করতে চাইছি। এবং ওই যে নিউ মিডল ক্লাসের যে ইমার্জ, সেটার কারণে নিউ মিডল ক্লাস যে আগের জ্ঞানের যে ত্রুটি স্বল্পতা, তারা দেখতেছে যে অনেক ন্যারেটিভই তারা এখন আর মানতে পারতেছে না, এক্সিস্টিং পলিটিক্যাল ক্রাইসিসের কারণে অনেক ন্যারেটিভ আর স্বীকার করতে চাইতেছে না। সো পাল্টা ন্যারেটিভ তারা যে গ্যাদার করবে, কোথেকে গ্যাদার করবে তা, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হয় মিডিয়াম অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া। এইটার কারণে যেই ঘটনাটা ঘটছে, ধরেন যে এইটার কারণে ইন্টার অ্যাক্টিভিটি অনেক বাড়ছে, ইন্টারাক্ট করতেছে মানুষ। যেমন ধরেন আপনি একটা চিন্তা নিজের জানাইছেন, সেটা ফিকশন বা নন ফিকশন কিছুই না, বা ধরেন আপনি একটা ফিকশনই লিখছেন, পাবলিক কি করতেছে সেই ফিকশনের, আপনি আগে কি হইতো একটা পাণ্ডুলিপি লেখে, আমি এটা অনেকেই বলি যে আমরা এখন যে লেখি এগুলো আসলে এগুলোর কোনো অথর থাকার কথা না, কারণ এগুলো হচ্ছে একটা সম্মিলিত, মানে অথরশিপ হারায় ফেলাইছি আমরা সোশ্যাল মিডিয়ার যুগে। কারণ আপনি সোশ্যাল মিডিয়ার থেকেই লেখাগুলো তৈরি হইতেছে, এবং সেটা তৈরি হইতেছে, আপনি এডিট করতেছেন, আপনি একটা কবিতার পাণ্ডুলিপি তৈরি করছেন, কবিতাগুলো সব আগে ফেসবুকে দিচ্ছেন, সেখান থেকে পাঠকের মতামত নিচ্ছেন, পাল্টা কথাবার্তা সেই হ্যান করছেন। গল্পের ক্ষেত্রেও সেম, নন ফিকশনের ক্ষেত্রেও সেম, আলাপ আলোচনা করে আপনার চিন্তা রিকনস্ট্রাক্ট করতেছেন। আগে কি হইতো, ধরেন এক চিপায় বৈশা সাহিত্য সাধনা করতেছেন, যেটারে কয়, বা এক চিপায় বৈশা একটা পাণ্ডুলিপি লেখা শুরু করছেন, 5 বছর সবাই পাবলিশ করলেন, হুট করে সবাই জানলো এই কথা লিখছে। এরপরে তার প্রতি মন্তব্য আসতে আসতে হয়তো আরো আপনি মইরাও গেছেন, ঠিক আছে, আপনার লাইফে ওটা এডিট করার সুযোগ হয়নি। কিন্তু এখন জিনিসটা তা না। তো ধরেন সেটার ক্ষেত্রে হইতেছে কি, মানুষের
ইমাজিনেটিভ সেন্স এটা কিন্তু সবার নাই। মানে ইমাজিন করবেন আপনি একটা জিনিস, ফিকশনের জন্য যেটা জরুরি, যেটা কবিতার জন্য যেটা জরুরি, ইমাজিন আপনি কোন লেভেলে করতে পারেন, এবং ভাষা এটা কিন্তু সবার নাই, কিন্তু একটা সার্টেন চিন্তা সবার আছে। এখন ধরেন আপনি যখন ফিকশন দিতেছেন বা কবিতা দিতেছেন বা নন ফিকশন দিতেছেন বা আপনার লাইফের একটা কিছু দিতেছেন বা আপনার একটা ছবি দিতেছেন, মানুষ কিন্তু সেখানে ছোট ছোট চিন্তা তার প্রকাশ করতে পারতেছে, এবং সেই চিন্তাগুলো কোথাও না কোথাও যায়, যেহেতু আমরা একটা পলিটিক্যাল ক্রাইসিসের ভিতরে বসবাস করছি, কোথাও না কোথাও যায় হিট করতেছে, সংকট ট্রেন করতেছে, বিভিন্ন সংকটে হিট করতেছে, এবং সেইখান থেকে ধরেন আরেকজন আরেকটা চিন্তা পায়, একটা নন ফিকশন নামায় ফেলাইতেছে, নামায় ফেলানো আর কি বেসিক্যালি, ঠিক আছে। আমার মনে হয় যে নন ফিকশন যেভাবে মানে না, এটা ভাই সাহিত্যের একটা দোষ আছে, যেমন সাহিত্যের একটা হ্যাঁ, এখন আপনি সাহিত্যের 90s এর পর থেকে সাহিত্যের একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছে, আচ্ছা। এবং আমাদের আইডেন্টিটি যেভাবে চেঞ্জ হয়েছে তার সাথে সাহিত্যের যে রিফ্লেকশন সেটা মার্চ করতেছে না, ফলে পাবলিক তার রিপ্রেজেন্টেশন সাহিত্যে পায় না। ধরুন আমাদের বাঙালি মুসলমানের সাহিত্য তো আমরা বলি বাঙালি মুসলমানের সাহিত্য নাই হয়ে গেছে, আমাদের সাহিত্য আছে না, কলকাতা সাহিত্যটা আছে, বাঙালি মুসলমান সাহিত্য রিপ্রেজেন্টেশন নাই, কিন্তু বাঙালি মুসলমানের আইডেন্টিটি আরও স্ট্রং হয়েছে গত 20 বছরে। তার সাহিত্য কই আপনার নাই তো, রিফ্লেকশন নাই তো। তার মানে কিন্তু ভাই কিন্তু সেই রিফ্লেকশনটা নন ফিকশন বাজারে অলরেডি মার্চ করে এটা রাজ করতেছে। অর্থাৎ আমি কি বলবো জানেন এটারে, আমি বলবো এটারে এইভাবে, যে কোনো একটা ফিকশনাল, মানে এটা দুইভাবেই হতে পারে। তার মানে এটা তো তোমার কথা থেকে এটা বুঝাই গেল, তার মানে আমাদের যারা ফিকশন রাইটার তাদের একটা ব্যর্থতা এই জায়গায় আছে, তাদের একটা ব্যর্থতা হ্যাঁ, তাদের থেকেই যায়। হ্যাঁ, তাদের ব্যর্থতা থেকেই যায়, এটা অবভিয়াসলি। আমি জিনিসটারে বলবো এইভাবে, দুনিয়ায় ফিকশন আগে না তত্ত্ব আগে, নন ফিকশন আগে, Fiction আগে, সেটা একটা ইস্যু। এখন ধরেন যে ফিকশন আগে আমরা মনে বলতে করি। পারি, এটা একটা আবার আমরা এটাও ধরতে পারি যে সার্টেন চিন্তা ছাড়া fiction ক্রাইটেরিয়ায় চিন্তা ছাড়া ফিকশন সম্ভব না, একটা চিন্তার ছাড়া, ডেভেলপমেন্ট ছাড়া ফিকশন সম্ভব না। এখন আমার মনে হয় এরকম ঘটনা ঘটতে পারে বা এটা হতে পারে যে আমরা এখন রিশাফল করতেছে আমাদের চিন্তার জগৎটা পুরোপুরি, অর্থাৎ ধর্মরে আমরা কিভাবে নিব কি নিব না, ধর্মের সাথে আমাদের যে লিবারেল ভ্যালুসগুলো, সেকুলার ভ্যালুসগুলো সেভাবে, এগুলা নিয়েও তো ফিকশনই লেখা না না, আমি বলতেছি কি যে এই জায়গাগুলো হয় নাই তো, আমি বলতেছি এখন নন ফিকশনে ডিল হইতেছে, আমাদের নন ফিকশনে যে বাদ দিয়ে দিই, আমরা ফিকশনে আসলাম না আমি বলি মানে নন ফিকশনে আমরা এগুলো ডিল করতেছি এখন, হ্যাঁ। কিন্তু এগুলো এখনো ডিলিংস হইতেছে, চলতেছে, সেগুলো এখনো কিন্তু সোসাইটিতে আপনার প্রিভ্যালেন্ট হয়ে ওঠে নাই বা সবাই মাইনে নিছে এমন না। আমার ধারণা এই নন ফিকশনের পাটাতনে দাঁড়ায়া ভালো ফিকশন আসা শুরু হবে। আমার তো ওটা ধারণা না, কারণ হচ্ছে কি মানে এইটাই হইতে তো পারে। ফিকশনের তো এই যে এখন যে ক্যাওসটা আছে, এটা তো নট ফিকশনের জন্য উর্বর ক্ষেত্র, ফিকশনেরও তো উর্বর ক্ষেত্র রাইট হওয়া উচিত, হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল, বা অবশ্যই হওয়া উচিত, মানে যে কোনো প্রকার ক্যাওসই তো একটা যে কোনো কিছু আর্ট এবং কালচারের জন্য ভালো, ভালো, কেবল তাই না? আর্ট এবং কালচারের জন্য ভালো। সেই ক্ষেত্রে না, আমি বলবো যে আবার ফিকশন একেবারে যে হইতেছে না তাও না। যেমন ধরেন যে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব নিয়া একটা ফিকশন বের হইছে, সেটা কিন্তু এখন ইন্টারেস্টিংলি দেখেন, হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে। এখন সেটা কেন বাংলা ভাষায় একটা উপন্যাস বের হইলো বেস্ট সেলার ঐতিহ্যের, সেটা রাসূলের দাদারে নিয়ে কেন, সেটা এখন একটা এইটার জনপ্রিয়তার কারণ কি? তার যে মানে রাইটিং ক্যাপাবিলিটি, না না না, ওই লেখক না, লেখক কিন্তু প্রুভেন Subject, না না না, সাবজেক্ট কেন, লেখকের আগের যে বই শোক সংবাদ, একটি শোক সংবাদ, কেউ পড়ছে নাকি? হ্যাঁ সেটাও ঐতিহ্যের আপনার ভালো সেল হয়েছে, আমি তো খোঁজ খবর নিচ্ছি, সেটাও ধরুন ঐতিহ্যে ভালো সেল হয়েছে। ইভেন আপনি কিন্তু এটা তো তুমি অস্বীকার করতে পারো না যে আমি যখন একটা ধর্মীয় ব্যাপার নিয়ে না না, সেইটা ভিন্ন জিনিস। এখন ব্যাপার হয়েছে কি দেখেন, নবীজির যে দাদারে নিয়ে লেখছে দেখা বেশি সেল হয়েছে সেটা বলা যায়, কিন্তু ঘটনা হয়েছে যে বলা যায় কিনা, কিন্তু এইটাও তো একই সাথে বলা যায় একটা গিভেন সোসাইটিতে যে কমিউনিজম নিয়ে লেখছে দেখা বেশি সেল হয়েছে। না আমি ওটাই বললাম, দুইটা এটা বলা যায় কিনা। মানে এটা তো অবশ্যই সাবজেক্ট ম্যাটার, তো মানে আপনি এমন একটা পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়েছে যে এই জিনিসগুলো এখন মানুষ নিতেছে, যে যেমন ধরেন যে আব্দুল মুত্তালিব নিয়ে লিখলে মানুষ পড়বে। উমর নাকি হ্যাঁ, একটা উমর খুব মানে, sell হলো। হ্যাঁ, দুর্গন্ধ উপন্যাস। হারিরির উমর উপন্যাস, রফিক হারিরির উমর উপন্যাস খুব সেল হলো না, মানে একেবারে হটকেকের মতো। রফিক হারিরি নিজে জনপ্রিয় অনুবাদক হিসেবে গত জনপ্রিয়। বছরের আগের বছর হটকেকের মতো sell। তো সাবজেক্টটা ওমর হওয়ার কারণেই তো এত হটকেক হয়েছে। না, আমি সেটা বলতেছি না, আপনি একটা জিনিস বুঝেন, আমি বলতেছি যে শুধু ধর্মের কারণেই এরকম হয় তা না, একটা গিভেন সোসাইটিতে যে চিন্তাগুলা প্রিডমিনেন্ট থাকে মানুষের উপর হয়ে উঠতেছে প্রিডমিনেন্ট, এই কারণে আমি বলছি নন ফিকশনের বুঝছি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। বুঝছেন না, সেই জিনিসটাই বেশি সেল হয়। শুধু ধর্ম না, যে কোনো হিউম্যান রাইট। তার মানে তো ব্যাপারটা হলো এইরকম, নন ফিকশন আপনাকে একটা ডমিনেন্ট এনভায়রনমেন্ট দিছে, যে এই এনভায়রনমেন্টে
কোন ফিকশন আসলে বেশি চলবে? না 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 না, এটা তো ধরেন যে খুবই একটা সরলীকরণ স্টেটমেন্ট হয়ে গেল, সরলীকৃত statement। মানে ওনারা বলুন তো আপনি কি আমি বলছেন বলেন। বলতেছি যে আছে একটা ভূমিকা, কিন্তু ধরেন এই যে রাসূলের দাদা রেনিয়া লেখা হইলে বেশি বিক্রি হইতেছে, ওমর রেনিয়া লেখলে বেশি না না না, আমি এটা কিন্তু আগেই আমি না 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 আমি বলি, আমি কিন্তু এটা আগেই ডিনাই করছি। লেখকের উনি প্রথম deny বই করছে, আপনি একটি বলেন। শোক সংবাদ, আচ্ছা, সেটাও আপনি সেল হইছে এর চাইতে বেশি বরং। আপনি কথা বলেন, কিন্তু এই ধর্ম মানে ধর্মীয় আইডেন্টিটিরে বেস কইরা কোন ফিকশন লেখলে সেই ফিকশনের কি extra কোনো privilege পায় কিনা? বেচা বিক্রি অন্যান্য ফিকশন ভালো একটা ফিকশনের চেয়ে বেশি হইছে। প্রিভিলেজ পাই কিনা কোনো ধরনের আমি এই বক্তব্যটা এইভাবে সরলীকৃতভাবে দিই না কেন, তাতে এই ক্রাইসিসটা তৈরি হয় যে যেন ধর্ম নিয়ে লেখাই একটা আগের থেকেই জিনিসটারে জাজ করে ফেলানো, যে ধর্ম নিয়ে লিখলে বিক্রি বেশি হয়, তাইলে মনে হয় বিক্রি বাড়ানোর জন্যই ধর্ম নিয়ে লেখে, তখন ধর্ম নিয়ে লিখতেই একটা রেস্ট্রিকশন তৈরি হয়। আচ্ছা, আমি ওই বিক্রি রেস্ট্রিকশনটা বাড়ানোর তৈরি জন্য করতে ধর্ম নিয়ে লেখলে সমস্যাটা কি? না না সমস্যা আছে, না 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 বিক্রি না না, আপনি যখন বিক্রি বাড়ানো আমাদের এই শুধু আচ্ছা আমরা একটু তখন বলি। কিন্তু ঝামেলা হইতেছে। না, আমাদের এই আলাপে যাইতেই হবে। এটা কোনো এটা আমরা মানে না না আলাপে যাইতে হবে। না এই আলাপে যাইতে হবে, এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। ধর আমার আরিফ আজাদের যে বই আমি হয়তো পড়ি নাই, কিন্তু আমি দেখি না না আমি সেটাই বলতেছি ভাই, আমি বলি আমার হ্যাঁ, সেটাই সাবজেক্ট ম্যাটার তো অবশ্যই ইম্পর্টেন্ট। সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ রামায়ণ সারা পৃথিবীতেই হিন্দু যেখানে আছে রামায়ণ বিক্রি হবে। এটা এই জন্য বিক্রি হবে না যে লিটারারি ভ্যালু অনেক বেশি, যদিও রামায়ণের লিটারারি ভ্যালু কিন্তু অনেক আছে। এখন এইটাই হচ্ছে ব্যাপার, একটা যে ব্যাপার। যদিও লিটারালি ভ্যালু আছে, এই কারণেই আমি সাব্বির জাদিদের পিতামহ আর আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদরে এক করতে চাইতেছি। আচ্ছা আমি ওটা বুঝতে পারছি, এটাই আমি ও যে বলছি। পিতামহ যেটা বুঝে সেটাই কুসাম একটা অটোবায়োগ্রাফি লিখছে আব্দুল মুত্তালিবের, তাই তো? মানে ফিকশনাল অটোবায়োগ্রাফি। ফিকশনাল অটোবায়োগ্রাফির মধ্যে ফিকশনের আসলে কতটুকু স্কোপ থাকে সেটাও তো একটা বড় ব্যাপার। হ্যাঁ মানে সেটাই। যদি আমার সেটা আমার দেখা আছে তার তো আব্দুল মুত্তালিব নিয়ে লাগছে, বেসিক্যালি আমাদের সিরাতগুলো সেগুলো তো একটা না এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে হ্যাঁ। আব্দুল মুত্তালিব নিয়ে সে যে ফিকশনটা লিখছে, হ্যাঁ। আব্দুল মুত্তালিব নিয়ে সিরাতে আপনি সর্বোচ্চ 2 পৃষ্ঠা পাবেন। না, যদি আমি- আব্দুল মুত্তালিবের সব আমি ওটা বলি না, আমি ওটা বলি না। ফিকশনটা লিখছে 500 পৃষ্ঠা। আমি ওটা বলি না, আমি ওটা বলি না। আমি বলছি যে আমাদের যে মহানবী প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অটোবায়োগ্রাফি মানে সিরাত যেগুলো, হ্যাঁ। সেগুলো কি ধর্মীয় উপাদান থাকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট এটাও তো একটা অটোবায়োগ্রাফি। হ্যাঁ হ্যাঁ তা তো বটেই। এবং ওটা- সিরাত মানেই তো একটা আমি একটা বই পড়লাম, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি না বায়োগ্রাফি। হ্যাঁ, আমি যেটা একটা বই পড়লাম, তুমি পথ প্রিয়তম তুমি পাথেও, কার লেখা আমি জানি না, খুব ছোটবেলায় পড়ছিলাম, চমৎকার লাগছে। তার ল্যাঙ্গুয়েজ এবং সব কিছু দিয়ে ওই সময়ে ওই ইউনিভার্সিটি লাইফের ফার্স্টের দিকে বা ইন্টারমিডিয়েট থেকে খুব ভালো লাগছে। ওটাকে আমি একটা ফিকশন হিসেবেই পড়ছি, আমার খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, তো এই জিনিস থাকেই যে আমি যদি একটা ধর্মীয় সেন্সিটিভ এবং রেসপেক্টেড একটা বিষয় নিয়ে আমি ফিকশনও লিখি, ইভেন দো আমার যদি সেখানে লিটারারি মুনশিয়ানা থাকেও, তারপরও এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে এটার সেল বেশি হবে। সেল বেশি হবে। এখন আমি আপনারা বলি এই যে সেল বেশি হওয়ার ব্যাপারটা এটা ওকে, বাট আমি বলতে চাইতেছি এখন আপনি যখন- যদি বর্তমানে তালেবান নিয়ে একটা কিছু লেখেন সেটার সেল বেশি হবে। হ্যাঁ। আপনি যদি ধরেন যে 9/11 নিয়ে ফিকশন লেখেন বা 111 নিয়ে ফিকশন লেখেন বা বই লেখেন, মহিউদ্দিন আহমেদ করতেছে কি? সে তো হিস্ট্রি বেচতেছে, সে বাংলাদেশের কোর হিস্ট্রিগুলো নিয়ে বই লিখতেছে। ধরেন যে সে কিন্তু এখন বর্তমানে বেস্টসেলার নন ফিকশন বেস্টসেলার আচ্ছা, রাইটারের এক ভিতরে নম্বর। যেগুলো লিখতেছে এগুলো ফিকশন না নন ফিকশন? সেগুলো ফিকশন নন ফিকশনের মিশন। সে নিজে কখনো এগুলারে পিওর হিস্ট্রিও বলে না, একাডেমিক, আবার পিওর ফিকশনও বলে। 111 বইটা যে এখানে আছে, 111 যে বইটা সেটা বেসিক্যালি সাক্ষাৎকার। হ্যাঁ, সাক্ষাৎকার based। এটা তো ব্যাপারটা হচ্ছে কি যে এটা নন ফিকশন। হ্যাঁ নন ফিকশন। এটা non- মানে আমি আপনার পয়েন্টটা বুঝতে, আমি যেটা বলতে চাইতেছি আর কি, মানে ফিকশনের ব্যাপার। যেমন ধরেন আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ, এটা তো একটা ফিকশনাল। না এটা নন ফিকশন। আমি বলি এটা আপনারে non-fiction। এইটার যে মানে এইটার মোটিভটা স্পষ্ট করে প্যারাডক্সিক্যাল সাজিদ নন আমি আপনারে বলি কেন এটাই বলতেছি, এইটার মোটিভটা স্পষ্ট করে বলাই আছে বই। সফির জগৎ যদি সফির জগৎ সফির জগৎ কি? সফির জগৎ কি? সফির জগৎ এটাই ফিকশন, paradoxical সাজিদ। সফির ফিকশন, এটাই প্যারাডক্সিক্যাল সাজিদ। একই মডেল একই মডেল, মানে আপনারে কিছু ভ্যালুজ খাওয়ানো, কিছু আইডিয়া খাওয়ানো through গল্পের আকারে। আচ্ছা, তাইলে মানে জিরো ভ্যালুজের তো কোনো ফিকশন হয় না? না না কেন না, সব fiction না 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 এর এখানেই values গুরুত্বপূর্ণ। আপনি ফিকশনের না, উপর value- ভ্যালুস চাপায় দিবেন না, না, নাকি ফিকশন নতুন ভ্যালু ক্রিয়েট করবে, আরিফ সেটা হচ্ছে আজাদ- গুরুত্বপূর্ণ। আরিফ আজাদের চাপাই দিচ্ছে। প্যারাডক্সিক্যাল যেমন আসাদুজ্জামান সাজিদ ইলিয়াস তো বলছে ভ্যালুজ চাপাই দিয়ে যে সেটা- ভ্যালুস চাপায় দেওয়া ফিকশন হয় না। কেন সে তো নিজে চাপাই দিয়েছে এনজিও দিতে হয়ে যায়। না মানে সে নিজে চাপায় দিক সেটা ভিন্ন হিসাব, কিন্তু সে বলছে কথাটা তার যে সংস্কৃতির ভাঙা সেতু এই বইয়ে। এরপর আপনি ধরেন যে হুমায়ুন আহমেদ যেটা করছে, হুমায়ুন
হুমায়ুন আহমেদ কেন ফিকশনে এত গুরুত্বপূর্ণ বা এত জনপ্রিয়, আর হুমায়ুন আজাদ কেন মারা খাওয়া? কারণ হুমায়ুন আজাদ অল টাইম ইডিওলজির পন্দাবন্দি করছে। চাপাই দিছে। হুমায়ুন আজাদ তো ফিকশন লেখা নেই। না কেন কি হুমায়ুন আজাদের গুলো তো ফালি ফালি করে কাটা যায়। ফালাফালি করে কাটা চাঁদ, তারপরে আপনার ওই যে কি বলে ইভেন দর্শক তার উপন্যাস আছে না, সাতপাতা ফিকশন। এগুলো তো ফিকশনই। না পাকশাল জমিন সাতবাতে তো উপন্যাস। হ্যাঁ, পাকশাল জমিন সাতপাতা। সেটাই। তারপরে ধরেন যে এগুলা তো আবার বিপরীতে কি করছে হুমায়ুন আহমেদ? কি করছে হুমায়ুন আহমেদ? তার ইডিওলজির বন্ধবন্ধি আনেই নেই। সে ক্যারেক্টার ছেড়ে দিয়েছে। যেখানে ক্যারেক্টার যেদিকে যাওয়া দরকার ছেড়ে সেদিকে দিয়েছে। দিছে। বরঞ্চ সেই ইডিওলজিকে মাঝে মধ্যে কটাক্ষ করছে। হ্যাঁ, ইডিওলজিকে কটাক্ষ করছে প্রচুর। এখন আচ্ছা তাহলে আমরা তাহলে জাফর ইকবাল কি ফিকশন না নন ফিকশন? ফিকশন জাফর ফিকশন। এখানে অনেক আমার ক্ষেত্রে একটা কথা ফিকশন আছে ভাই। অনেক ক্ষেত্রে যেই জায়গায় সে বলতেছে জাফর ইকবাল তো আসলে ইডিওলজির শোনেন, ফিকশনে না, একটা হইছে ভাই ফিকশনের ভিতরে সার্টেন লেভেলে নিজের আইডিয়া ঢুকাই দেওয়া, সেইটা এক জিনিস, সেটা তো লেখক, আপনিই তো ফিকশনটা লিখতেছেন, আইডিয়ার উপরে। আরেকটা হইছে আইডিয়ার উপরেই ফিকশন। ফিকশনটা ওইখানে কোনো গুরুত্বপূর্ণ, যেমন প্যারাডক্সিক্যাল সাজিদে কি ক্যারেক্টার কোনো গুরুত্বপূর্ণ, মানে প্যারাডক্সিক্যাল সাজিদ, এই যে সাজিদ ক্যারেক্টারটা, সে কি কিছু এখানে দেয়? সাজিদরে কি কেউ খুঁজে? সবাই খুঁজে আলিম হাসান। হুমায়ুন আহমেদে কিন্তু ক্যারেক্টারে কি হয়? ক্যারেক্টারে হয় যে হিমুরে খুঁজে সবাই, হুমায়ুন আহমেদরে কেউ খুঁজে না। এটাই ভাই এখানে আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি আরেকটা জায়গা থেকে যদি দেখি, মনে করেন যে মানুষের তো কয়েকটা মানে আগ্রহের জায়গা থাকে, যেমন আমার পলিটিক্সের একটা জায়গা থাকে, আবার কালচারাল একটা জায়গাও থাকে। এখন যেটা হয়েছে মানুষ মানে ম্যাক্সিমাম হিস্ট্রিতেও দেখা গেছে পলিটিক্স না থাকলে মানুষ মানে বুদ্ধিজীবিতায় আগ্রহী হয়ে যায় অনেক মানুষ। আবার যখন মানুষের প্রাচুর্য থাকে তখনও একটা সেক্টর আবার বুদ্ধিজীবিতায় আগ্রহী হয় বেশি। এই দুইটা জিনিসই ঘটে। আমার মনে হয়েছে যে পলিটিক্সের অনেকের মানে পলিটিক্যাল বিনোদনটা মানুষের হচ্ছে না, বা পলিটিক্যাল যেই আগ্রহ ওটা ফুলফিল হচ্ছে না, এখন সে আরেক জায়গায় খুঁজতেছে। বলে এটা কিরকম ফিকশন সার্চ করছে। এইরকম একটা মার্কেট তৈরি বলে হয়েছে। নন ফিকশন তারা এটা সার্চ করছে। হ্যাঁ, সার্চ করছে, এরকম একটা মার্কেট। তাহলে আমরা প্রশ্ন করলে এই একই সার্ভিসটা কেন ফিকশন দিতে পারতেছে না? ফিকশন দিতে পারতেছে না কেন এই সার্ভিসটা? হ্যাঁ, আমি এটাই তো আমরা তো না, এখানে আমার একটা কারণ আমার মনে হয়েছে যে নন ফিকশন এই জায়গায় নন ফিকশন সহজ ফিকশনের চেয়েও। না সহজ করে নিবি না, ফিকশন রাইটার আছে, নন ফিকশন রাইটার আছে। হ্যাঁ, সহজ অবশ্যই। তুহিন খান যদি এখন ফিকশন কবি, তুহিন খান তো কবি, দুই খান তো একজন ভালো একজন কিন্তু কবি। তার- এখন তুহিন খান কবি, আরো অনেক কবি আছে। এমন বাংলাদেশের কেউই না, তবে আমি এই ক্ষেত্রে একটু বলে রাখবো যে বাংলাদেশে ফিকশন হইতেছে না ওকে, বাট বাংলাদেশে কবিতা খুবই ভালো হইতেছে, এবং আমি বাংলাদেশের সামনে খুব ভালো কবিতার বাজার জগৎ দেখতেছি। বাংলাদেশের কবিতা, বাংলা কখনোই কবিতা খারাপ হয়েছে এরকম কোনো যুগ গেছে? না, এরকম কোনো যুগ যায়নি। কবিতায় বাংলাদেশ সবসময়, কবিতায় বাংলাদেশ অল টাইম ভালো। এখনকার যে একমাত্র একটা যুগে আমি বলবো যে ভুয়া মারা খেয়েছে কবিতা, যে যুগে এই যে 2001 থেকে নিয়ে 2010 এই দশকটা, এইখানে আমি এই বলবো যে দশকে তো কবিতাটা। অনেকগুলা বুড়া লোকজন অনেক মানে এবং তাদের ইডিওলজিও খুব ওই ধোঁয়াশা, যুগটা ছিল ট্রানজিশনাল যুগ, ট্রানজিশনাল যুগ ছিল, এবং ইডিওলজি গুলো খুব ধোঁয়াশা ছিল, এবং ছিল, right, right. প্যারা গেছে আর কি। ওই যে এবং ট্রানজিশন তখন কমিউনিজমটা মোটামুটি মরার পর্যায়ে, কিন্তু আবার অন্যরা দাঁড়ায় নাই ওইভাবে পুরোপুরি দাঁড়ায় নেই। হ্যাঁ, এরকম একটা যুগ গেছে। আমি কবি বলবো যে ওইটাই। কবি কবি আমরা, তুমি যে বললা যে কবিতা ভালো চলতেছে, হ্যাঁ, মানে ভালো কবিতা আসতেছে। এটা কেন আপনার এই ফিল্মটা কেন আমি না, কিন্তু না, ফিলিংস না, এটা আমি ডেটার ভিত্তিতে বলতেছি। আপনি যদি আমার জিজ্ঞেস করেন তাহলে বলবো। না, এখন এই অবশ্যই এটা কিন্তু কবিতাও কি একটু, আমার তো মনে হয় কবিতাটাও না। আগে আমি যদি ধরি, যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তে করছি, কিছু কিছু কবিতা আসলে কারো পড়ার মানে এটা তো সত্যি কথা, কবিতা কে পড়না পড়ে কবির কিছু যায় আসে না। রাইট। এটাও একটা তথ্য কথা। আবার আরেকটা সোসাইটিগুলো কবি খুঁজে বাইর করে, হ্যাঁ, তা তো বটেই। তার কাব্যের একটা কৃষ্ণ থাকে সবসময়। কৃষ্ণ আছে। প্রেম করতে গেলে তার কবিতা দরকার, Exactly. উপন্যাস। সে হতাশীল কবিতা দরকার পড়ে। সে মদ খেতে গেলে একটা কবিতার দরকার হতে দরকার পারে, পড়ে, হ্যাঁ। নামাজ পড়তে গেলে তার কবিতার দরকার দরকার পড়ে। পড়ে। পলিটিক্স করতে গেলেও তার কবিতার দরকার পড়ে। হ্যাঁ, কবিতা ভালো স্লোগান, বেসিক্যালি মানুষের মননের জন্য একটা দরকারি বিষয়। তখন আমরা যে একটা সময় ছিল মানুষের কিছু কিছু কবিতার লাইন টাইপ মুখে ভাসত। সেই মধ্যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ছিল, এলালা বিন্দু ছিল যে হেলাল হাফিজ তো ছিল, আবুল হাসান ছিল। আবুল হাসান ছিল, তারপরে নির্মলেন্দু গুণের কিছু কবিতা ছিল। হ্যাঁ, তারপরে শেষে আল মাহমুদ, হঠাৎ করে আল মাহমুদের কবিতা খুব স্পেশালি একটা সার্টেন গোষ্ঠীর কাছে খুব মুখে ছড়াই গেছে। হ্যাঁ, এখন বিদেশ থেকে আসলে শহীদ কাদের দেশ পড়তে হবে, শহীদ কাদেরও কবিতা বিদেশ থেকে কয়েকটা এখন এটা হইতেছে কিনা, বা এটা হইতেছে। আমি শুধু আমার যে মতামত আমি যেটা দেখতেছি, এটা আমি প্রশ্ন করতে চাই, উত্তর দিচ্ছি দুই একজনের, তাও খুব কম স্কেলে, নাম না বললেও আমি বলতে দুই একজনের। কিন্তু তাহলে তার মানে কি কবিরা যে ভাষায় এবং নির্মাণের দিকে যাইতেছে, সেই নির্মাণের দিকে যাইছে, সেটা কি যে কবিতা যাদের দরকার, যারা কবিকে খুঁজে বাইর করে,
তাদের সেই ভাষার নির্মাণে যেমন আমি যদি আর একটু অ্যাড করি যে এখানে মাঝে মাঝে বলা যায় যে আমি অনেক লোককে বলছি ভাই কবি 3 লাখ 4 লাখ পর বুঝি না দেখুন এটা মকারি করে বাট আমি বুঝি কারণ আমাদের যে ভাষার যে নির্মাণের দিকে আমরা যাচ্ছি উত্তর আধুনিক বা বিভিন্ন নাম দিয়ে যাচ্ছি সেটা কি মানে আমার তো মনে হয় সেটা একটা মানে আলটিমেটলি মানে মানুষের কাছে কি পৌঁছাতে পারতেছে না বা চাহিদা কি আমার